উপস্থিত শিক্ষক মণ্ডলী এবং সামনে উপবিষ্ট দাদা দিদি এবং আমার সহপাঠীদেরকে অন্তরের অন্তঃস্থ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে পাই বিষয়ে আমি আমার বক্তৃতা শুরু করছি। বিজ্ঞানী স্টিফেন হকিং যেদিন প্রয়াত হলেন সেই দিনটা ছিল 14ই মার্চ, আইনস্টাইনের জন্মদিন। কিন্তু প্রত্যেক বছর ওই দিনটায় ইন্টারনেটে গুগলের পাতা খুললে আইনস্টাইন হকিং এর ছবি ছাড়াও যা দেখা যায় তা হলো বৃত্তাকার একটা প্যানকেক এবং কতগুলো সংখ্যা। যারা স্কুলের একটু উঁচু ক্লাসে উঠেছে তারা তা সহজেই চিনতে পারে। ছড়িয়ে ছিটিয়ে থাকা সংখ্যাগুলোকে সাজিয়ে নিলে হয় 3.14। গণিতে এই 3.14 একটি বিশেষ মান, যা একটি গ্রিক অক্ষর দিয়ে বোঝানো হয়, সেটা হলো পাই। অর্থাৎ পাই শুধু একটা অক্ষর নয়, একটা বিশেষ সংখ্যাকেও বোঝায়। আর এই 14ই মার্চ দিনটি পাইয়ের বার্ষিক উদযাপনে পালিত পাই দিবস। সুতরাং বিশ্বজুড়ে এই দিনটায় নানা রকম ভাবে পাইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক ঝালিয়ে নেওয়া হয়। সরল রেখার সরল হিসাব থেকে আমরা যে বাঁকা পথে মানে বক্র পথে যাই, ত্রিভুজ চতুর্ভুজ থেকে যে বৃত্তের পরিধি বা ক্ষেত্রফল বের করতে যাই, তখনই এই বিশেষ রাশির সঙ্গে আমাদের পরিচয় হয়। যে কোনো বৃত্তের ক্ষেত্রে পরিধির সঙ্গে ব্যাসের মাপের যে অনুপাত, সেটাই হলো পাই। এ পর্যন্ত আমাদের প্রায় সকলেরই জানা, কিন্তু পাই বিষয়ে এছাড়াও অনেক কিছু জানার আছে। অষ্টাদশ শতাব্দীর গণিতবিদ উইলিয়াম জোন্স প্রথম বৃত্তের জ্যামিতিতে পাই ব্যবহার করেন। পরবর্তীকালে লিওনার্দো অয়েলার এটিকে আরো জনপ্রিয় করেন। পাইকে কোনো কোনো ক্ষেত্রে বৃত্তীয় ধ্রুবক বা আর্কিমিডিসের ধ্রুবকও বলা হয়। তবে আমরা যেভাবে পাইয়ের মান 3.14 লিখি, পাইয়ের মান মোটেও অত সহজ নয়, বরং এই মানের পশ্চাতে রয়েছে অনেক কাহিনী। আর্কিমিডিস মানে যার নাম বললে আমাদের মনে আসে প্লবতার সূত্র নির্ণয়ের কথা, আর সেই ইউরেকা ইউরেকা বলতে বলতে রাস্তা ধরে দৌড়, সেই তিনিই কিন্তু পাইয়ের মান কত হতে পারে তা নিয়ে প্রথম যুক্তিগ্রাহ্য কাজ করেছিলেন। তার দেখানো পথে হেঁটেই পরবর্তীতে আর্যভট্ট, মাধব প্রমুখ গণিতবিদ পাইয়ের মান নির্ণয় করেন। কিন্তু পাইয়ের নির্দিষ্ট মান এখনো পর্যন্ত নির্ণয় করা যায়নি। আর্কিমিডিস জানিয়েছিলেন পাইয়ের মান 223/7 থেকে 22/7 মাঝামাঝি একটি সংখ্যা হবে। একালে সুইস বিজ্ঞানী জোহান হেইনরিখ ল্যাম্বার্ট প্রমাণ করেন পাই একটি অমূলক সংখ্যা। এর মান নির্দিষ্ট রূপে নির্ণয় করা সম্ভব নয়। আমরা পাইকে 22/7 বা 3.14 হিসাবে লিখলেও আসলে সেই সংখ্যাটা শেষ পর্যন্ত লিখি না। জটিলতম গণনায় এবং শেষমেশ কম্পিউটারের সাহায্য নিয়ে 3.14159226 এভাবে দশমিকের পর কয়েক কোটিতম স্থান অবধি গুণেও এর শেষ পাওয়া যায়। এমনকি সংখ্যাগুলোর মধ্যে কোনো বিন্যাস অর্থাৎ পৌনঃপুনিকের ব্যবহারও দেখা যায় না। তাই সেদিক দিয়ে পাই গণিতজ্ঞদের কৌতূহল জাগিয়ে রেখেছে। অদ্ভুত সুন্দর অমীমাংসিত রহস্যময় পাই নিয়ে আজও গবেষণা চলছে। এবার আসা যাক পাই সম্বন্ধিত কয়েকটি বিশ্ব রেকর্ডে। পাইয়ের জন্য নিজের জীবনের 15 বছর উৎসর্গ করেছিলেন ব্রিটিশ গণিতজ্ঞ উইলিয়াম স্যান্ডস। এই সময় তিনি কাগজে কলমে দশমিকের পর 707 ঘর পর্যন্ত পাইয়ের মান প্রকাশ করেন। 1873 সালে সেটি প্রকাশিত হওয়ার পর কম্পিউটারে হিসাব করে দেখা যায় তার ওই মানটি 527 ঘর পর্যন্ত সঠিক ছিল। তা সত্ত্বেও উইলিয়ামের লেখা পাইয়ের মানটি ছিল একটি রেকর্ড। এছাড়াও পাইয়ের মান মুখস্থ বলার সর্বোচ্চ রেকর্ড রয়েছে ভারতের রাজবীর মিনার দখলে। 2015 সালে তিনি পাইয়ের দশমিকের পর 70,000 ঘর পর্যন্ত বলতে পেরেছিলেন। এতে তার সময় লেগেছিল 10 ঘন্টা। পাই দিবসের সূচনা অবশ্য খুব একটা প্রাচীন নয়,
বিংশ শতাব্দীর শেষের দিকে 1988 খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকো এক্সপ্লোরেটোরিয়ামের কর্মচারী ল্যারি শয়ের দ্বারা পাই দিবসের প্রথম পরিচিতি হিসাবে অফিসিয়াল বা বৃহৎ মাপের উদযাপনের আয়োজন করা হয়েছিল। সেই থেকেই 14ই মার্চ দিনটি বিশ্ব পাই দিবস রূপে পালন করা হচ্ছে। সুতরাং আজকের তারিখটি দুজন গাণিতিক তারকার সঙ্গে জড়িয়ে গেলে রহস্যময় সংখ্যা পাই এই দিবসের নিজস্ব আবেদন কখনোই কমে যাবে না। আজ 14ই মার্চ বিশ্ব পাই দিবস তথা বিশিষ্ট তাত্ত্বিক পদার্থবিদ অ্যালবার্ট আইনস্টাইনের জন্মদিন এবং বিশিষ্ট কসমোলজিস্ট স্টিফেন হকিংয়ের মৃত্যুদিন। আজ এই দিনে বিশ্ব পাই দিবস উদযাপন করা হয়। কিন্তু আজই কেন এই দিন উদযাপন করা হয়? এই দিনের তাৎপর্য কি? কোন কোন বিজ্ঞানীরা এই নিয়ে গবেষণা করেছেন? পাই শব্দটি কেন ব্যবহার করা হয়? এটি কবেই বা আবিষ্কৃত হয়? এই বিষয়ে আজকে আমি একটি বক্তব্য রাখতে চলেছি। 1988 সালে 14ই মার্চ গণিতবিদ ও পদার্থবিদ লারিস শ স্যান ফ্রান্সিসকোতে প্রথম পাই দিবস উদযাপন করেন। পাই কি? ইংরেজি বর্ণমালা 16 নম্বর অক্ষর যেমন পি, তেমনি পাই আর কিছুই নয়, গ্রিক বর্ণমালার 16 নম্বর অক্ষরই মাত্র। কিন্তু পাই এর সাথে গণিতের কি সম্পর্ক? এটি বা কবে থেকেই গণিতে ব্যবহৃত হয়? যেমন দূরে থাকা মানুষের সাথে যোগাযোগ ব্যবস্থা অবিচ্ছিন্ন রাখার জন্য মানুষ তৈরি করলো টেলিফোন, অনবরত আলোর প্রয়োজনে তৈরি হলো বৈদ্যুতিক বাল্ব, ঠিক তেমনই সম্ভবত 3500 খ্রিস্টপূর্বাব্দে ঠিক এমন ভাবেই মানুষের প্রয়োজনীয় সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে বহন করার জন্য মানুষ তৈরি করলো খেলার গাড়ি। কিন্তু এক সমস্যার মুখোমুখি হতে হলো। চাকার কাঠামো ঠিকমতো না হওয়ার জন্য বহনের কাজে জিনিসপত্র পড়ে যাওয়ার এক অসুবিধার সৃষ্টি হলো। এও এক সমস্যার বিষয়। অনেক গবেষণার পর একটা মতে আসা গেল যে চাকার আকার যথাযথভাবে গোলাকার করার জন্য একটি নির্দিষ্ট অনুপাতে চাকার ব্যাস ও পরিধিকে পরিমাপ করতে হবে। যদি চাকার কেন্দ্রগামী ব্যাসের দৈর্ঘ্য 7 হয়, তাহলে গোলাকৃতি অংশের সম্পূর্ণ পরিমাপ 22 একক হতেই হবে। 2207 এই অনুপাতকে বর্ণনা করার জন্য পাই ব্যবহৃত হয়, যাকে বৃত্তের ব্যাসের সাথে বৃত্তের দৈর্ঘ্যের অনুপাত হিসাবে সংজ্ঞায়িত করা যায়। এ বিষয়ে প্রথম মতামত জানান ব্রিটিশ গণিতজ্ঞ উইলিয়াম জোন্স 1706 খ্রিস্টাব্দে। গ্রিক ভাষায় পরিধিকে পেরিফেরি ও ক্ষেত্রফলকে পেরিমেট্রোস বলা হয়। যে দুটি শব্দের প্রথম অক্ষর পাই, এই কারণেই হয়তো পাই শব্দটি ব্যবহার করা হয়েছে। কিন্তু পাই এর ব্যবহার এ পর্যন্তই সীমিত নয়। গোলাকৃতি পাত্র থেকে শুরু করে শঙ্কু, চোঙ ইত্যাদি পাত্রে অবস্থিত পদার্থের আয়তন, গোলাকৃতি পাত্রের ক্ষেত্রফল ইত্যাদি জানার ক্ষেত্রে অঙ্কে বিশেষ যে সূত্র ব্যবহার করা হয় তাতে পাই এর ব্যবহার অনস্বীকার্য। কিন্তু খুবই মজার বিষয় এই যে এর আসল মান 22/7। এটি একটি অসমাপ্তিক এবং অপুনরাবৃত্তিক সংখ্যা। এর মান 3.14259.265। কিন্তু 22কে 7 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 3.142857। এটি একটি বাস্তব সংখ্যা। শুধুমাত্র একটি কাছাকাছি মান পাওয়ার জন্য এবং গণনা সুবিধার্থে পাই এর মান 22/7 ধরে নেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ মান আজ পর্যন্ত অজ্ঞাত। বলা বাহুল্য যে বিখ্যাত গণিতবিদেরা যেমন হেনরিচ ল্যাম্বার্ট, লুইস ডেল তাদের সারা জীবন কাটিয়ে দিয়েছেন পাই এর মান জানার ক্ষেত্রে। সুপার কম্পিউটারে এই প্রচেষ্টা করার ক্ষেত্রে পাই এর মান 5 ট্রিলিয়ন পর্যন্ত গোনার পরেও পাই এর মান আজ পর্যন্ত অজ্ঞাত। পাই এর এই বিশেষ মানের জন্য 14ই মার্চ আজ এই দিনে পাই দিবস উদযাপন করা হয়। পাই এর মান 3.14159। বিশেষভাবে পরিলক্ষণ করলে দেখা যায় যে 3 নম্বর মাস ও 14 নম্বর তারিখ, এই কারণে 14ই মার্চ পাই দিবস উদযাপন করা হয়। এর
উদযাপনের একটি নির্দিষ্ট সময়ও বর্তমান, যা হলো 1:59 রাত। এই আজ মহানতর বিজ্ঞানী যথাক্রমে আইনস্টাইন ও স্টিফেন হকিং এর জন্মদিন ও মৃত্যুদিন এর সাথে কাকতালীয়ভাবে পাই দিবস পালন করা হলেও পাই দিবসের গুরুত্ব স্বতন্ত্রভাবে অপরিসীম। নমস্কার। উপস্থিত সকল অভিভাবকগণ এবং আমার দাদা ও দিদিদের অভিভাবকগণদের প্রণাম জানিয়ে এবং আমার দাদা ও দিদিদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। তবে আজকে মূল প্রসঙ্গে ঢোকার পূর্বে যে কথাটা না বললেই নয়, আমি যে এখানে আছি, উপস্থিত আছি, তার শুভাশিস স্যারের জন্যই আমি এখানে আসতে পেরেছি এবং শুভাশিস স্যারের নিরন্তর প্রচেষ্টা এবং অনুপ্রেরণার জন্যই আমি আজকে স্যার আলবার্ট আইনস্টাইনকে নিয়ে কিছু বলতে চলেছি। তাহলে একদম মূল প্রসঙ্গে ঢোকা। আজ 14ই মার্চ। এই দিনটি বিশ্বজুড়ে বিজ্ঞান চর্চাকারীদের জন্য অনন্য দিন। আজকের এই দিনটিতে বিশিষ্ট বৈজ্ঞানিক স্যার আলবার্ট আইনস্টাইনের জন্মদিন এবং অসামান্য মেধাবী বৈজ্ঞানিক স্যার স্টিফেন হকিং এর মৃত্যুদিন। তবে এখানেই আজকের দিনের মাহাত্ম্য লীন হয় না। 1988 সালের 14ই মার্চ ল্যারি শ জ্যামিতিক পাই সংখ্যাটিকে কেন্দ্র করে একটি নতুন দিবস পালনের জন্য উদ্যোগ নেন এবং তা ওই সালেরই 14ই মার্চ তিনি প্রথম পালন করেন। স্যার আলবার্ট এবং মূল কথায় আসা যায়। স্যার আলবার্ট আইনস্টাইন 1879 সালে 14ই মার্চ জার্মানিতে জন্মগ্রহণকারী স্বনামধন্য নোবেল পুরস্কার জয়ী একজন পদার্থবিজ্ঞানী। তার অসামান্য কৃতিত্বের কথা কে না জানে। তাকে পদার্থবিদ্যায় পথিকৃৎ বললে মোটেই ভুল হবে না। তার আবিষ্কৃত নানান সূত্র, তত্ত্ব প্রভৃতি আমাদের বিভিন্ন শ্রেণীতে পাঠ্যরূপে বিবেচিত হয়েছে। তার আবিষ্কৃত আপেক্ষিকতার তত্ত্ব এবং ভর শক্তি সমতুল্যতার সূত্র E=mc² পদার্থবিজ্ঞানের অন্যতম মূল স্তম্ভ। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে তার বিশেষ অবদান ও আলোক তড়িৎক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য তিনি 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। তার পিতা একটি তড়িৎ রাসায়নিক কারখানা পরিচালনা করতেন। তিনি 1895 সালে সুইজারল্যান্ডে চলে আসেন ও পরের বছর জার্মানির নাগরিকত্ব ত্যাগ করেন। বলা বাহুল্য, পদার্থবিজ্ঞানে ও গণিতে অসাধারণ মেধাবী হওয়ায় তিনি 1900 সালের জুরিখের ফেডারিক পলিটেকনিক স্কুলের থেকে একাডেমিক শিক্ষা ডিপ্লোমা অর্জন করেন। তার কর্মজীবন শুরু হয় 1902 সাল থেকে বার্নের সুইজারল্যান্ডীয় পেটেন্ট অফিসে পেটেন্ট পরীক্ষক হিসেবে। তিনি পদার্থবিজ্ঞানে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেছেন। তার অবদান পদার্থবিদ্যায় অনস্বীকার্য। তার আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্বের বিভিন্ন সমস্যার সমাধান অন্যতম উল্লেখযোগ্য বিষয়। এছাড়াও কৈশিক ক্রিয়া, প্রান্তিক উপলব্ধ বর্ণময়তা, পরিসংখ্যান বলবিজ্ঞানে নিম্ন বিকিরণ ঘনত্বে আলোর তাপীয় ধর্ম, যা বিকিরণের একটি তত্ত্ব যা ফোটন তত্ত্বের ভিত্তি রচনা করেছিল। এছাড়াও এক আণবিক গ্যাসের কোয়ান্টাম তত্ত্ব প্রভৃতিতেও তার কৃতিত্ব অসীম। 1933 সালে তিনি যখন 1933 সালে আমেরিকায় ছিলেন, তখন হিটলার জার্মানির সিংহাসনে বসেন। ইহুদি হওয়ার দরুন তিনি আর জার্মানিতে ফিরে যান। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগেই আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টকে তার জার্মানির পারমাণবিক অস্ত্র কর্মসূচি সম্বন্ধে সচেতন করেন ও আমেরিকাকে তা তৈরির জন্য উৎসাহ দেন। এর ফলে ম্যানহাটন প্রজেক্টের উপর কাজ শুরু হয়। যদিও তিনি পারমাণবিক অস্ত্রের বিরোধী ছিলেন, তিনি তার জীবনের শতাধিক বৈজ্ঞানিক গবেষণাপত্র লিখেন। 1999 সালে টাইম সাময়িকী আইনস্টাইনকে শতাব্দীর সেরা ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। তিনি একজন চিত্তাকর্ষক ব্যক্তিত্ব ছিলেন। তার ধৈর্য ক্ষমতা, দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম ও দৃষ্টান্তমূলক অধ্যবসায় সত্যিই প্রশংসনীয়। এই বিশ্ববিখ্যাত বিজ্ঞানীকে বিভিন্ন পুরস্কার দ্বারা ভূষিত করা হয়েছে, যেমন পূর্বে উল্লিখিত নোবেল পুরস্কার, মাতেউচি পদক,
বার্নার্ড পদক, ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, রয়্যাল অ্যাস্ট্রোফিজিক্যাল সোসাইটি স্বর্ণপদক প্রভৃতি। 1955 সালে এই বিখ্যাত বিজ্ঞানী স্বর্গলোকে গমন করেন। যদিও তিনি চিরকালের জন্য নশ্বর পৃথিবী ত্যাগ করেছেন, তবুও তিনি আমার তথা সমগ্র পৃথিবীবাসীর অনুপ্রেরণার এক চিরন্তন উৎস। আমাদের প্রত্যেককে তার ধারণা ও আদর্শগুলি মেনে চলা উচিত। মানে যে আস্তিক সে এখন ভগবান বিশ্বাস করবে নাস্তিক এসব নিয়ে আমি সেদিকে যাচ্ছি না, বাট মানে জীবনে একজন আইকন থাকে তো স্টিফেন হকিংস আমার কাছে সেরকমই একজন মানুষ। কারণ ওনার ধ্যান ধারণার সাথে ওনার ধ্যান ধারণাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি, এবং উনি যেসব তত্ত্বগুলো দিয়ে গেছেন বা উনি যেসব জিনিসপত্রগুলো ভাবতেন সেগুলো নিয়ে যদি আমরা হওয়ার চেষ্টা করি তাহলে বেশ মানে মজাই লাগে, আনন্দই লাগে, খুব একটা খারাপ লাগে না। আমি সেই সব নিয়েই কথা বলবো। স্টিফেন হকিং তথাকথিত জীবনী যে সেই নিয়ে মানে বলা না বলা একই, কারণ এখন ইন্টারনেটের যুগে যে কেউ উইকিপিডিয়া থেকে কিংবা অন্যান্য যেসব যে আমাদের প্রবন্ধগুলো থাকে ইন্টারনেটে সেখান থেকে যে কেউ জেনে যেতে পারে। তো আমি সেসব নিয়ে আলোচনা করবো না। তো আমি এখন মানে যেটা বলবো একদম মানে আমি একদম খোলামেলা ভাবে বলছি, ঠিক আছে? তেমন বেশি কিছু বলছি না, তেমন মানে একদম বানিয়ে যেসব বানিয়ে আনা সেই বানিয়ে আমি এনেছি একটা, এটা আমি বলবো অবশ্যই, বাট আমি একদম খোলামেলা ভাবে কথা বলছি। সেটা হচ্ছে স্টিফেন হকিংস যেসব কথাগুলো বলেছেন সেগুলো যদি একজন যাকে বলা হয় তথাকথিত যে সাধু পুরুষ কিংবা যে ধর্ম নিয়ে মানে একজন ধর্ম বলতে ধর্ম নিয়ে বেঁচে থাকে কিংবা সারাদিন দেবতার পুজো করে বা এরকম মানে যে একদম মানে কি বলবো যে যথার্থ আধ্যাত্মিক তাদের কাছে আজগুবি মনে হতেই পারে। মানে উনি একটু অন্যরকম ধরনের কথা বলতেন, যেমন উনি একে নিয়ে বিশ্বাস করতেন, উনি মহাকাশে বিভিন্ন ধরনের যেসব ঘটনাগুলো ঘটে যায় যেগুলো নিয়ে মানে বিজ্ঞানী মহলে এখনো যেসব ঘটনাগুলো রহস্যের মতোই পড়ে যেতে পারে, যার অস্তিত্ব আছে কি নেই সেসব নিয়ে এখনো কিছু প্রমাণ হয়নি। তো সেসবগুলোকে উনি বাস্তব বলে মনে করতেন। উনি ভাবতেন যে সবকিছুরই মানে সবকিছু প্রশ্নেরই একটা করে উত্তর দেওয়া যেতেই পারে। তার ওনার এটা নিয়ে ওনার একটা বইও রয়েছে, ব্রিফ অ্যান্সার্স টু দ্য কোশ্চেন বলে একটা বই রয়েছে। তো এবার উনি যেমন বিজ্ঞান মনস্ক ছিলেন, উনি কল্পবিজ্ঞান বলা যায়, মানে কল্পবিজ্ঞান নিয়ে যেসব সাহিত্য বা সিনেমা মুভিগুলো এখন তৈরি হয়, তো সেই সব নিয়ে অনেকের মনে প্রশ্ন হতেই পারে যে এইসব কি সব আসল জিনিসপত্র দেখানো হচ্ছে। তবে এখন লক্ষ্য করতে দেখা যাবে যে এইসব কল্পবিজ্ঞান নিয়ে যেসব মুভি বা যে আমাদের সাহিত্যগুলো সেগুলো চর্চাটা অত্যন্ত পরিমাণে বেড়ে গেছে। সেগুলো নিয়ে মানুষ পড়তে যেমন ভালোবাসে তেমন ওগুলো নিয়ে চর্চা করতে যেমন ভালোবাসে। তো আমি আমার লেখার কিছুটা আমি পড়ি। সালটা 2006, সারা ইন্টারনেট জুড়ে রব উঠল মানব সভ্যতার আয়ু নাকি আর মাত্র 100 বছর। অজ্ঞাতিত কম শিক্ষিত তবে আশেপাশের খবর সম্পর্কে সচেতন যে মানুষগুলো তাদের মনে চাপা ভয়, এইভাবে শেষ হয়ে যাবে সব। কিন্তু এইভাবেটা যে কিভাবে তা জানার ইচ্ছা বা চেষ্টা কোনটাই তাদের নেই। তবে হঠাৎ এমন গবেষণার কারণটা কি? দিব্যি তো চলছিল সব, শাসন করছিল, জনগণ সেই শাসনে এগাচ্ছিল। সেই কয়েকশো বছর আগের পুরনো নিয়মে ভাবে একটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে। জানা গেল সেই 7 সমুদ্র 13 নদীর পাড়ে ইংল্যান্ডের কোন বিজ্ঞানী নাকি এই কথা বলেছে। এদিকে সে নাকি নিজেই পক্ষাঘাতগ্রস্ত। এও আবার হয় নাকি যে বিজ্ঞানীর কাজ মানুষের জীবনকে আরো উন্নত করে তোলা, সেই বিজ্ঞানী আবার এরকম মানবনাকে ঢুকতে পারে? কিন্তু এই অসুস্থ বিজ্ঞানী যে কি করতে পারে তা মানুষের ধারণার বাইরে ছিল। 1942 সালে 8 জানুয়ারি অক্সফোর্ডের এক চিকিৎসক পরিবারে জন্ম স্টিফেন হকিংয়ের। 1959 17 বছর বয়সে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে ফার্স্ট ক্লাস ও পরে 1966 সালে পিএইচডি করেন অঙ্ক এবং তাত্ত্বিক পদার্থবিদ্যা ট্রিনিটি হল কেমব্রিজ থেকে। পিএইচডি করার সময় তার বিশেষ বিষয় যেটা ছিল মানে যেটা নিয়ে উনি স্পেশালাইজেশন করেছিলেন সেটা ছিল আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি। আর আমরা জানি আজকে আইনস্টাইনের জন্মদিন। জ্যোতির্বিদ্যার এবং আরেকটা বিষয় ছিল কসমোলজি। জ্যোতির্বিদ্যারই একটা ভাগ করা যেতে পারে। তবে ইতিমধ্যেই তিনি এক দুরারোগ্য ডায়াবেটিসে আক্রান্ত, যেটাকে বলা হয় মোটর নিউরন ডিজিজ। তো সেটাতে তিনি আক্রান্ত এবং ডাক্তাররা মনে করেন যে এই রোগে আক্রান্ত হলে কেউ 5 বছরের বেশি বাঁচতে পারে না। এদিকে উনি রোগ নিয়ে 50 বছর পর্যন্ত বেঁচেছিলেন। তারপরেও এরপর তিনি 1 দশকের মধ্যেই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। তিনি তার কথা বলার ক্ষমতা হারান। এরপর এক বিশেষ যন্ত্র যাকে বলা হয় স্পিচ জেনারেটিভ মেশিন, এর মাধ্যমে তিনি যোগাযোগ করতেন। স্টিফেন হকিংয়ের ব্যক্তিগত জীবন, পড়াশোনা, তার সাফল্য, তার ব্যর্থতা এসব নিয়ে কথা বলতে গেলে তা শেষ হবে না। আর বর্তমান ইন্টারনেটের যুগে যে কেউ সেসব জেনে নিতে পারে। একটু অন্যদিক নিয়ে কথা বলা যাক। সাল 2006 ইন্টারনেটে হকিংসের প্রশ্ন
In a world that is in chaos politically, socially and environmentally, how can the human race sustain another 100 years? অর্থাৎ যার অর্থ রাজনৈতিক, সামাজিক এবং প্রাকৃতিক এই তিন দিক থেকে বিধ্বস্ত একটা গ্রহে মানব সভ্যতা আরো 100 বছর কিভাবে বাঁচতে পারে। আর এই মন্তব্যই সারা পৃথিবীকেই একটা প্রায় বিরাট ধাক্কা মারে, কারণ ততদিনে স্টিফেন হকিং বিজ্ঞান মহলের তথা সব মানুষের কাছে পেয়ে জন্মগ্রহণ। বিজ্ঞানের বিশেষ করে জ্যোতির্বিজ্ঞানের বেশ কয়েকটি নতুন ধারা তিনি খুলে দিয়েছেন, যেমন ব্ল্যাক হোল, প্যারালাল ইউনিভার্স, এইসব নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু হয়েছে। আর তিনি যেসব মন্তব্য করেন তা বেশ যুক্তিযুক্ত। লোকে ধরেই নেয় যে হকিং বলেছেন তার মানে পৃথিবীর আয়ু আর 100 বছর। পরে হকিং নিজেই বলেন যে আই ডোন্ট নো দ্য অ্যান্সার, দ্যাট ইজ ওয়াই আই আস্ক দ্য কোশ্চেন, টু গেট পিপল টু থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড টু বি অ্যাওয়্যার অফ দ্য ডেঞ্জার্স উই নাও ফেস। অর্থাৎ তিনি এই প্রশ্নের উত্তর নিজেই জানেন না, তিনি এই প্রশ্ন করেছেন যাতে মানুষ তাদের ভাবতে বাধ্য হয় এবং সতর্ক হয়। তার মতে মানব সভ্যতা ধ্বংসের কারণ হতে পারে হঠাৎ করে পারমাণবিক যুদ্ধ, কিংবা কৃত্রিমভাবে বাড়ানো কোনো ভাইরাস, কিংবা বিশ্ব উষ্ণতা। তবে সভ্যতা যদি আরো উন্নত না হয়, তবে যদি উল্কাপাত আটকানোর মতো প্রযুক্তি তৈরি না হয়, তবে 1000 বছরের মধ্যেই উল্কাপাতে পৃথিবী ধ্বংস। আর এই অ্যাস্টেরয়েড কলিশন বা উল্কাপাত সব থেকে বড় ভয় পৃথিবীর জন্য। তবে তার মধ্যে যদি অন্য কোনো গ্রহে মানুষ তার সভ্যতা বানিয়ে নেয়, তবে মানব সভ্যতা ধ্বংস হবে না। হকিং আমাদের পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে আরো কিছু তথ্য দিয়েছে। অনেকের কাছে তা আজকের বলে মনে হতেই পারে, কিন্তু আমি ব্যক্তিগত তার প্রত্যেকটা তথ্যে বিশ্বাসী। হকিং এর মতে ভিনগ্রহী বা এলিয়েন্সদের আক্রমণ পৃথিবীর পক্ষে ক্ষতিকারক হতে পারে। তার মতে এলিয়েনদের সম্পদের প্রয়োজনে পৃথিবীতে আসার দরকার হতেই পারে, কিন্তু তা যদি হয় তবে তা মানব সভ্যতার মধ্যে খুব একটা ভালো ব্যাপার হবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে সবাই একটু পরিচিত আজকাল। বিজ্ঞান মহলে আজ এই বিষয়ে গবেষণায় অনেকটা সাফল্য পেয়েছে। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত রোবট এখন পৃথিবীতে তৈরি, কিন্তু হকিং এ সম্বন্ধে অনেক আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। তা খুব একটা আনন্দের ভবিষ্যৎবাণী নয় যদিও, তার মধ্যে এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানব সভ্যতাকে শেষ করতে পারে যদি এআই কে নিয়ন্ত্রণ করার এবং এআই সংক্রান্ত সম্ভাব্য সমস্ত দুর্ঘটনার মোকাবিলা করার প্রযুক্তি না থাকে। আর্থিক বৈষম্যতাকে তিনি মানব সভ্যতা ধ্বংসের অপর এক কারণ হিসেবে অভিহিত করেছেন। ধর্মবিশ্বাসের দিক থেকে তিনি ছিলেন নাস্তিক, তবে তিনি সবার ধর্মবিশ্বাসকে সমান মর্যাদা দিয়েছেন। তার মতে ভগবানের বিশ্বাস অবিশ্বাস সবার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তিনি স্বর্গ কিংবা পুনর্জন্মে বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন প্রত্যেকের একটি জীবন রয়েছে, যেটা দিয়ে সে চাইলে বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিষয়কে উপভোগ করতে পারে। হকিংয়ের মতে if you like you can call the laws of science God, but it could not be a personal God that you would meet and put questions to. অর্থাৎ তুমি চাইলে বিজ্ঞান বা বিজ্ঞানের সূত্রকে ভগবান বলতে পারো, তবে এটি তোমার ব্যক্তিগত ভগবান হবে না যার সাথে তুমি দেখা করতে পারবে কিংবা যাকে তুমি সরাসরি প্রশ্ন করতে পারবে। তবে অনেকের মতে হকিং পুরোপুরি নাস্তিক ছিলেন না, আসলে তিনি হয়তো বিজ্ঞান দিয়ে ভগবানের ব্যাখ্যা পাওয়ার চেষ্টা করেছিলেন। 1988 সালে আর্থার সি ক্লার্ক এবং কার্ল সাগানের সাথে তিনি এক ইন্টারভিউয়ে বিগ ব্যাং থিওরির পাশাপাশি ভগবানের অস্তিত্ব নিয়ে আলোচনা করেছিলেন। আইনস্টাইনের বেশ কিছু তত্ত্বকে তিনি নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। আইনস্টাইনের মধ্যে 14 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি, কিন্তু এই প্রক্রিয়া আইনস্টাইন বর্ণনা করতে পারেন। হকিং এর মতে এক শূন্যতা থেকেই পুরো ব্রহ্মাণ্ডের সৃষ্টি। তিনি বিশ্বাস করতেন বিগ ব্যাং এর সময় আমাদের মতো আরো বেশ কিছু ইউনিভার্সের সৃষ্টি হয়েছে এবং এগুলোকে প্যারালাল ইউনিভার্স বলা হয়। এই ইউনিভার্সে আমাদের পৃথিবীর মতোই থাকতে পারে আরো বেশ কিছু পৃথিবী, অভিজ্ঞতা আমাদের মতোই আরো কয়েকটা আমরা। তিনি বেশ রসিক মানুষ ছিলেন। তিনি বিশ্বাস করতেন তার অসুস্থতায় তাকে বহু উপকার করেছে। তো আরো বিভিন্ন বিষয় নিয়ে ভাবার অবকাশ পেয়ে দিয়েছেন তার এই অসুস্থতা। তিনি চাইতেন মানুষ মহাকাশ অভিযানে আগ্রহী হোক, কারণ না হলে মানব সভ্যতার ভবিষ্যৎ অন্ধকার। তার লেখা বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য দ্য থিওরি অফ এভরিথিং, আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এই ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি 1937 সপ্তাহ ধরে বেস্টসেলার হয়েছিল। ইউনিভার্স ইন এ নাটশেল, বলা বাহুল্য বইগুলির নামই পাঠককে আকৃষ্ট করতে যথেষ্ট। পৃথিবীর নানা রহস্যের সমাধান এর চেষ্টা যেমন তিনি করেছেন, তেমনি এমন কিছু কথা বলে গেছেন যা বিজ্ঞানের রীতিমতো ভাবতে বাধ্য করেছে। অল্প বিজ্ঞান নিয়ে তৈরি হওয়া চলচ্চিত্রের সংখ্যা, সাহিত্যের সংখ্যা দিনে দিনে বাড়ছে। নতুন প্রজন্মের একটা বড় অংশ কল্পবিজ্ঞান নিয়ে ব্যাপক আগ্রহী। তাদের কাছে হুইল চেয়ারে বসা, আর সামান্য পাক করা, মুখটা সামান্য বিকৃত এই বিজ্ঞানের ছবি ভগবানের ছবি থেকে কিছু কম নয়। তাদের কাছে এই বিজ্ঞানীর গুরুত্ব ভাষায় প্রকাশ যেমন। স্টিফেন হকিং এর কথা বলতে শুরু করলে আর শেষ হবে না। আর যেহেতু আমি কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশনের বিশাল বড় ভক্ত, তাই হকিং এর সব তথ্য আমরা কিন্তু নতুন ভাবতে পারি, নিজের মতো করে ভাবতে সাহায্য করে।
এলিয়েন, টাইম ট্রাভেল বা সমাজযাত্রা, প্যারালাল ইউনিভার্স এসব নিয়ে নিজেদের থিওরি তৈরি করতে তার নিজের থিওরি তৈরি করা হয়। তবে তার কোনো যুক্তি থাকে না, তবুও এই তৈরি করার এক আলাদা আনন্দ রয়েছে। তারপর আমার বক্তব্যটা রাখার কোনো অ্যাকচুয়ালি মানে হয় না, কিন্তু তাও স্যার বলেছে বলতে, তাই জন্য আমার সামনে উপস্থিত সমস্ত বয়োজ্যেষ্ঠদের আমার সশ্রদ্ধ প্রণাম এবং দাদা দিদিদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি এবার বক্তব্য শুরু করছি। তো বক্তব্য শুরুতেই বলবো, এক সপ্তাহ মতন আগে সুভাষিস স্যার আমাকে বললো যে এরকম একটা বিজ্ঞান দিবস আমরা করবো, বললো যে বাইরে আসছে সামনে। এরকম আমি গুগলে সার্চ করে দেখলাম যে এটা একটা বিশাল অনুষ্ঠান, মানে এখানে না হলেও সেটা বাইরে অনেক জাঁকজমকের সাথে পালন করা হয়। হ্যাঁ, বিশাল ভাবে পালন করা হয়। আমরা বসন্ত উৎসবে খরচা করি আর কি। বসন্ত উৎসবে আমরা যে খরচাটা করবো এই শুরু করে দিয়েছি আর কি, যেটা আজকে সারা বিশ্ব জুড়ে সেই খরচাটা বিশ্ব পাই দিবস, মানে এখানেই তাদের সাথে আমাদের পার্থক্য আর কি। তো এবার আমাকে বললো যে তুই, সৌগত আমাকে বলেছে স্টিফেন হকিং সম্পর্কে বলতে, তুই কি স্টিফেন হকিং সম্পর্কে বলবি? আমি জাস্ট কথাটা শুনলাম, মানে স্টিফেন হকিং লোকটা সম্বন্ধে হয়তো আমি খুব কম জানি, মানে একটা লোকের সম্বন্ধে লোকে কতই বা জানতে পারে, কিন্তু স্টিফেন হকিং লোকটার নামটাই যথেষ্ট। হ্যাঁ, আমি বলবো এই লোকটা ক্রিকেটে যেমন এবি ডিভিলিয়ার্স আমার সামনে আসলে আমি তার খেলা দেখবো, সেরকম স্টিফেন হকিং সম্পর্কে আমাকে যদি কেউ বলার সুযোগ দেয় আমি বলবো স্টিফেন হকিং লোকটা কে। শারীরিক অসুস্থতা ভার্সেস মনের জোর, জয়ী লোকটার নামই স্টিফেন হকিং। একটি লোক যার 5 দশক সে অসুস্থ হয়ে কাটিয়েছে, তার নামেই নাকি হকিং বিকিরণ, পেনরোজ হকিং তত্ত্ব, হকিং শক্তি, বাউন্ডারি টার্ম সব তার নামে। সেরা 100 যুক্তরাজ্যবাসী যার নামে বলা হয় সেই স্টিফেন হকিং। কৃষ্ণগহ্বর, মহাজাগতিক নানা তত্ত্ব, বহির্বিশ্বের নানা প্রাণ সহ নানা ক্ষেত্রকে নিজের বিজ্ঞান বোধ দিয়ে আলোকিত করেছেন পদার্থবিদ্যা এই যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী স্টিফেন হকিং। জীবনের 3/4 সময় তিনি অসুস্থ হয়ে কাটিয়েছেন, তা সত্ত্বেও তার বিজ্ঞান চেতনা সারা বিশ্বকে আলোকিত করেছে। নির্বাক হকিং পদার্থবিদ্যার নানা জটিল বিষয় সফলভাবে সাধারণ মানুষকে বলার চেষ্টা করেছে। 5 দশকের বেশি পক্ষাঘাত থাকার পরে 76 বছর বয়সে প্রয়াত হয়েছেন স্টিফেন হকিং, যার জীবন ও কাজ সংক্ষেপে বলা খুবই কঠিন, কিন্তু আমি আমার সাধ্য মতন চেষ্টা করব। প্রথমেই স্টিফেন হকিং এর একটা কথা, God may exist, but science can explain the universe without the need for a creator. বিজ্ঞানকে ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানের সৃষ্টিকর্তার প্রয়োজন হয় না, বিজ্ঞানই যথেষ্ট সেটাকে বলার জন্য। কারণ God is the only name people give to the reason we are here. মানুষ যে আজকে এই পর্যায়ে আছে, তারা সেটা একটা অজুহাত বা নাম দেয়, যেটার নাম ভগবান। I am just a child who has never grown up. I still keep asking these how and why questions. Occasionally I find an answer. যার জন্যই হয়তো আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে। I believe alien life is quite common in universe, although intelligent life is less so. Some say has yet to appear on the planet Earth. এর থেকেই বোঝা যায় যে পৃথিবীতে হওয়ার অনেক কিছু বাকি আছে এখন। যারা এলিয়েন মতবাদ বিশ্বাস করেন না, হয়তো এই শতকে নয় পরের শতকে হয়তো তারা এলিয়েন দেখতেও পারবে। I believe there are no questions that science can answer about the physical universe. I have found far greater enthusiasm for science in America than here in Britain. There is more enthusiasm for everything in the world. দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই 1942 সালের 8ই জানুয়ারি অক্সফোর্ডে জন্ম স্টিফেন হকিং এর। হকিং এর পিতা ফ্র্যাঙ্ক হকিংও ছিলেন গবেষক। মা ইজাবেল হকিং রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। উত্তর লন্ডনের বাসিন্দা হলেও সেই সময় সন্তানের নিরাপত্তার কথা ভেবে তারা অক্সফোর্ডে চলে আসেন। হকিং এর জন্মের পর আবার লন্ডনে ফেরত আসেন। বয়স 20 হওয়ার পরে পিএইচডি করার সময় হকিং নিজের অসুখের কথা জানতে পারেন। কেমব্রিজে সেই সময় পড়ছিলেন তিনি। মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়তেন সেই সময়। বহু পরীক্ষার পরে জানা গেল তিনি মোটর নিউরন রোগে আক্রান্ত হয়েছেন। স্নায়ুর এই রোগ হকিং এর ধীরে ধীরে আবেশ করে চলেছে। সেই সময় বলা হয়েছিল এই রোগ হলে নাকি রোগী 2 থেকে 3 বছর বেশি বাঁচেন না। কিন্তু নাম স্টিফেন হকিং, যিনি স্বয়ং
বিশ্ববিখ্যাত ম্যাজিশিয়ান ডায়নামো, যাকে ম্যাজিশিয়ান ইম্পসিবল বলা হয়, তারও ম্যাজিকের ব্যাখ্যা দিয়েছেন যিনি। পদার্থবিজ্ঞানী হকিং প্রথম ব্ল্যাক হোলের অনিশ্চয়তা তত্ত্বে আলোকপাত করেন, প্রমাণ করেন ব্ল্যাক হোল হলো কৃষ্ণগহ্বর থেকে বিকিরিত কণা প্রবাহ। এই বিকিরণের নাম পরে হকিং এর নাম দেওয়া হয়। কসমোলজি ও কোয়ান্টাম মধ্যাকর্ষ হকিং এর প্রধান গবেষণার ক্ষেত্র ছিল। আপেক্ষিকতার তত্ত্ব থেকে নতুন মডেল তৈরি করেন হকিং, সেই মডেলকে সামনে রেখে নিজের বক্তব্য প্রমাণ করেন তিনি। হকিং এর সবচেয়ে বড় কৃতিত্ব হলো পদার্থবিদ্যাকে সরলভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরা। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা এবং বোর হিজেনবার্গের কোয়ান্টাম তত্ত্বকে মিলিয়ে দেওয়া হকিং এর বড় সাফল্য। মহাবিশ্বে কোন স্থানই শূন্য নয়, সবসময় কণা প্রতিকার সৃষ্টি হচ্ছে, আবার তারা পর মুহূর্তে বিলীন হয়ে যাচ্ছে। নিজের তথ্যের মাধ্যমে প্রমাণ করেছিলেন স্টিফেন হকিং। তাই তার এই বক্তব্য অনুসারে কয়েক দশকের মধ্যে কোয়ান্টাম রেলম আবিষ্কার হওয়াটাও কিন্তু আশ্চর্যের কিছু নয়। Science can lift people out of poverty and cure disease. That in turn will reduce civil unrest. Intelligence is the ability to adapt to change. হকিং এরই কথা। সুভাষিস স্যার একটু আগে বললেন যে এই যে আমাদের যে স্বাভাবিক জীবনযাত্রা, এটার থেকে পরিবর্তন আনা দরকার। পরিবর্তন এনেই আজকে আমাদের এখানে এনেছে। এটা কিন্তু হকিং এরও কথা যে ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট টু চেঞ্জ। লাইফ উইল বি ট্র্যাজিক ইফ ইট ওয়ারেন্ট ফানি। এটা কিন্তু মজার। নমস্কার। সেই 1820 খ্রিস্টাব্দে ডাইনামার কন্ট্রিবিউশন হয়তো এতটাই বেশি যে তাকে নিয়ে খুব নির্দিষ্ট পরিসরে কয়েকটা ভিত্তিতে বলা হতো। তবু আমি চেষ্টা করেছি তার জীবন দর্শন, তার চিন্তাভাবনাকে যতটা সম্ভব ক্ষুদ্র পরিসরে রাখা। পুঁজিবাদের বিধ্বংসী ও ভয়ানক আধুনিকীকরণকে ঠেকানোর সামাজিক প্রয়াসের প্র্যাকটিস যে বাস্তব জীবনে তার অনুগামীদের কাছে কোনো নির্দিষ্ট থিওরি ভিত্তিতে অতটাও সোজা এবং বিস্তৃত হবে না, তা মার্কস জানতেন। তাই বলে গেলেন, if anything is certain, it is that I myself am not a Marxist. কার্ল মার্কস বলেছিলেন যে কোনো চিন্তার দার্শনিকীকরণ করতে গেলে সর্বপ্রথম প্রয়োজন হলো একটি স্বাধীন ও নির্ভীক মনের। বাস্তবিক এই স্বাধীন ও নির্ভীক মনের অনধিকারিত্বের দরুন আমাদের চিন্তা বারবার একটি বদ্ধ জলায় করে অনবরত ছটফট করতে থাকে। প্রলোভন, ভয়, সন্ত্রাস ইত্যাদি উপসর্গগুলি সবসময় আমাদের স্বাধীনতা বোধকে বিপন্ন করে। প্রতিবাদযোগ্য ঘটনার মুখোমুখি দাঁড়িয়েও আমরা হিসেব করি, সামনে দুবার আর পিছনে 10 বার তাকাই, আবার হিসেব করি, শঙ্কিত হই, পা দুটোকে যেন চেপে ধরে অজানা সংকোচ। তারপর এক সময় নতমস্তকে বাড়ি ফিরে আসি। এক একটা সময় বিবেক দংশনে বিদ্ধ হই, কষ্ট পাই, তবু সাহসী হওয়ার পরিবর্তে নীরবতার বর্ণময় বিবেচনায়, আত্মকেন্দ্রিকতার আলস্যে আরাম কেদারায় বসে সুখনিদ্রায় সম্প্রসাদ করি। আমাদের এই ভূমিকায় রাষ্ট্র ও ক্ষমতাসীন সরকার খুশি হয়। আমরা সরকারি পুরস্কারে সম্মানিত হয়ে জীবন সার্থক ভেবে আহ্লাদ করি। আমাদের এই ভূমিকার সমালোচনায় কে কি বললো আমাদের তার কিছু যায় আসে না। দেশ কাল গণ্ডির সব বেড়াজাল অতিক্রম করে প্রথম সেই যুগে কেউ বুঝেছিলেন আসল সমস্যা। ওয়ার্কার্স অব দ্য ওয়ার্ল্ড ইউনাইট, তার সেই কণ্ঠস্বর মিশে গেছে আর্থিক চিৎকারে, কয়লাখনির গভীর অন্ধকারে মৃত্যুকে স্বাগত জানানো শ্রমিকের হাহাকারে, দুধের বদলে মুখে আফিম গুঁজে দেওয়া মহিলা শ্রমিকের শিশুর মধ্যে ছুটে বেড়ানো মৃত শৈশবে। তিনি ছুটে বেড়ান সর্বত্র অকালে। আমরা যারা নিজেদের মার্ক্সবাদের ছাত্র বলি, তাদের হয়তো অনেক বেশি ম্যাটেরিয়ালিস্টিক ও লজিক্যাল হওয়া প্রয়োজন। কিন্তু সেই 1800 যুগে দাঁড়িয়ে সামন্ততন্ত্রের খোলস থেকে যখন সদ্য জন্ম নিয়েছে পুঁজিবাদ, সেই সময়ে সমাজের ভয়ঙ্কর চোট্টামানিকে অস্বীকার করে দেশ, জাতি, সমাজ সবকিছু থেকে বিতাড়িত হয়ে নিজের ব্যক্তিগত জীবনে চরম অনিশ্চয়তা, দারিদ্রতা উপেক্ষা করেও প্রথম একটি সুস্থ বৈষম্যহীন সমাজের স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ চিন্তার জন্ম দিলেন, তার সম্পর্কে বলতে গেলে কিছুটা আবেগতাড়িত, কিছুটা রোমাঞ্চিত হতেই হবে। তিনি কি কি করেছেন সেটার থেকেও বলা ভালো যে কি কি করেন। নাথিং টু লুজ বাট আওয়ার চেঞ্জ। ব্যক্তি স্বার্থ ও ব্যক্তি সম্পত্তি বোধকে শ্রেণী শোষণের অবসানের পথেই দূর করা সম্ভব হবে। বারবার সভ্যতার সংকটজনক মুহূর্তে ইতিহাস ও সমাজ অগ্রগতির প্রয়োজনেই মার্ক্সবাদী বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে হাতিয়ার করে এসেছে সমাজতন্ত্রের ব্যক্তি স্বাধীনতার ধারণা। মার্ক্স বলেছিলেন, সমাজতন্ত্র হল পুঁজিবাদ থেকে সাম্যবাদে পৌঁছানোর অগ্রগতি স্তর,
যেখানে পরাজিত বুর্জোয়া শ্রেণী ও বিজয়ী শ্রমিক শ্রেণীর সংগ্রাম থাকছে, পুঁজিপতিদের প্রতিবিপ্লব ঘটিয়ে সমাজতন্ত্র উচ্ছেদের ষড়যন্ত্র থাকছে, এবং সেজন্য বিপ্লবকে রক্ষা করার প্রয়োজনে শ্রমিক শ্রেণী কর্তৃক প্রতিবিপ্লবকে দমন করার সংগ্রামও থাকছে। ফলে এই প্রতিবিপ্লব দমনের হাতিয়ার হিসাবে শ্রমিক শ্রেণীর রাষ্ট্রও থাকছে। পুঁজিবাদের সাথে হাত মিলিয়ে একদল বুর্জোয়া ধর্মপ্রচারক ধর্মীয় গোলামীর শিকলে বেঁধে নিপীড়িত মানুষকে আরো শোষণ করে বোঝাতে চেয়েছিলেন সম্পত্তির মালিকানা, শ্রেণী, সামাজিক অর্থনৈতিক বৈষম্য শাশ্বত। একদল ধর্মীয় জনশুভাকাঙ্ক্ষী মানুষজন বোঝাতে শুরু করলে এই সমাজের ভেতরেই আধ্যাত্মবাদী ও মানবতাবাদী মূল্যবোধের সাহায্যে বিবেক জাগিয়ে নির্দিষ্ট কিছু ধর্মগ্রন্থ পড়িয়ে এইসব অশুভ প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ ও দমন করা যায়। এসবের বাইরে ঐতিহাসিক সীমাবদ্ধতার কারণে তারা আর কিছু ভাবতে পারে। এই ধারণাকে সম্পূর্ণ ভুল বললেন মার্কস। ধর্ম হল আত্মের বস্তু। প্রথম ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি রচনায় প্রমাণ করলেন এই কথা। মানুষের চেতনা তার সামাজিক সত্তা নির্ধারণ করে না, বিপরীতে সামাজিক সত্তাই নির্ধারণ করে মানুষের চেতনা। সমাজের আর্থিক কাঠামো হচ্ছে প্রকৃত বন্যা, যার উপর ভিত্তি করে গড়ে ওঠে একটি আইনি ও রাজনৈতিক পরিকাঠামো, এবং যার সাথে সংগতিপূর্ণভাবেই গড়ে ওঠে সমাজ চেতনার নির্দিষ্ট রূপ। প্রলেতারিয়াতই প্রথম শিক্ষক। তার এই মতই পরে জন্ম দিয়েছে লেনিন, স্ট্যালিন, গ্রামসি, কাস্ট্রো, চে গুয়েভারা, মাও জেদং, হো চি মিনের মতো মানুষদের, যারা সারা বিশ্বকে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের গ্রাস থেকে বেরিয়ে আসার লড়াইয়ে পথ দেখিয়েছে। ফ্যাসিবাদী শোষকের কাটামারা যুদ্ধ ঘুরিয়ে দিয়েছেন, সোভিয়েত সমাজতন্ত্রে উপহার দিয়েছেন সর্বহারার একটায়ত্তন। কবি হতে চেয়েও তিনি হয়ে গেলেন সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ, ইতিহাসবিদ, রাজনৈতিক বিশেষজ্ঞ, দার্শনিক, আরো কত কিছু। ছাত্রাবস্থায় তরুণ হেগেলিয়ান র্যাডিক্যাল হওয়ার কারণে বার্লিনে তার ভাবমূর্তি ছিল জগৎ। 1868 সালে ইউরোপ জুড়ে প্রচুর বিপ্লব সংগঠিত হয়, অনেক কিছুই বদলে যায়। মার্কসকে বন্দী করা হয় এবং পরবর্তীতে বেলজিয়াম থেকে বহিষ্কার করা হয়। এরই মধ্যে বিপ্লবীরা ফ্রান্সের রাজা লুই ফিলিপকে রাজি করিয়ে মার্কসকে প্যারিসে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। রাজার আমন্ত্রণে তিনি প্যারিসে প্রত্যাবর্তন করেন। এ সময় প্যারিসে জুন-ডেইজ আপরাইজিং নামে পরিচিত বিপ্লবটি সংগঠিত হয়, যা তিনি নিজে প্রত্যক্ষ করেন। জার্মানিতে প্রত্যাবর্তন ও পুনরায় নির্বাসন সম্পাদনা প্যারিসে জুন-ডেইজ আপরাইজিং শেষ হওয়ার পর 1849 সালে মার্কস জার্মানির এক শহরে ফিরে যান এবং নিউ রেইনস্টুজেইটুং নামে পত্রিকাটি প্রকাশ করতে শুরু করেন। এই পত্রিকা প্রকাশকালীন সময়েই তাকে দুবার অভিযুক্ত করা হয়। প্রথমবার 1849 সালের 7 ফেব্রুয়ারি এবং পরের বার একই বছরের 8 ফেব্রুয়ারি ইনসাইটমেন্ট টু আর্মড রেবেলিয়ন প্রকাশের জন্য। দুবারই তিনি অব্যাহতি পেয়ে যান, কিন্তু এই ধারাবাহিকতায় আরো বাধা আসতে থাকে। এক সময় পত্রিকাটি নিষিদ্ধ ঘোষিত হয় এবং তাকে প্যারিসে ফিরে যেতে বাধ্য করা হয়, কিন্তু প্যারিস তাকে শরণার্থী হিসাবে গ্রহণে অস্বীকার করলে অগত্যা তিনি লন্ডনে চলে যান। লন্ডন তাকে ইউরোপ মহাদেশের একজন শরণার্থী হিসাবে গ্রহণ করে। তার এই জীবনে একজনকে বাদ দিয়ে তার আলোচনা পুরোপুরি অনর্থক, আর তিনি ছিলেন তার চিরকালের বন্ধু ফ্রেডারিক। 1883 সালে আজকের এই দিনে তার মৃত্যুতে আমরা মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী কাউকে হারিয়েছি। তাই শেষটা হোক মার্ক্সবাদের বন্ধু দ্বারাও করা।